একদিনে ৬০ টাকা বেড়ে গেছে, সেটারও নিশ্চয়ই যথার্থ কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু সেন্ট্রাল ব্যাংক করে না। আজ একসঙ্গে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানের সাথে বৈঠক করলো বাংলাদেশ ব্যাংক। একীভূত করা সহ করণসহ নিয়ে অবস্থান পরিষ্কার, এছাড়া ডলারের বিনিময়ে ঋণ সুদ হার বাজারে ছেড়ে দেওয়া সহ নানা বিষয় আলোচনার আভাস। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। পুরো আয়োজন জোটের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানসেলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। দেশে একজন মানুষ যখন রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে চান তখন তাকে সরকারি 7টি দপ্তরের অনুমোদন এবং ছাড়পত্র নিতে হয়। যারা রেস্তোরাঁ মালিক আছেন তারা বলছেন এই অনুমোদন পত্র নেয়ার ক্ষেত্রে তাদের সময় লাগে বছরের পর বছর। যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, আমাদের যারা আমরা প্রপার কাগজপত্র সবকিছু আছে, তো ওই হানাটা অনেক সময় দেখা যায় আমাদের উপরে চলে আসে। আমাদের টোটাল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয়হীনতা ছিল, সেটাই সমন্বয় করার জন্যই সুন্দর একটা কমিটি হয়েছে। একটি আমব্রেলার নিচে আমরা কিভাবে ব্যবসা করতে পারি। হুট করে কিন্তু আবার কয়দিন চলবে, আবার কিন্তু কাজটা থেমে যাবে। কারণটা কি, আমাদের সেই ধরনের সক্ষমতা নাই। শুধু সিটি কর্পোরেশন না, কোনো সংস্থারই সে সক্ষমতা নাই। ঢাকা শহরে যদি আপনি এরকম একটা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই তার নিবন্ধন থাকা প্রয়োজন। অর্থনীতিতে রেস্তোরাঁ খাতের অবদান প্রায় ৩৯,০০০ কোটি টাকা। আর এই ব্যবসার অনুমতি ছাড়পত্র নিতে বছরের পর বছর ঘুরতে হয় 7 প্রতিষ্ঠানে। ঢাকার 30,০০০-এর মধ্যে লাইসেন্সপ্রাপ্ত মাত্র 2,০০০-এর বেশি। নজরদারির বাইরে প্রায় সবগুলোই। এ নিয়েও এখন দুপুরে থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকের খবর। একসঙ্গে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করল বাংলাদেশ ব্যাংক। সেখানে ব্যাংকের একীভূতকরণ, ডলারের বিনিময় ও ঋণ সুধার বাজারে ছেড়ে দেওয়া সহ নানা বিষয় আলোচনার আভাস মিললেও এজেন্ডা হিসেবে বলা হয়েছে হাসপাতাল তৈরির কথা। সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, বিস্তারিত জানবো তার কাছে। সেলিয়া, কি বিষয়ে আলাপ হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি এসেছে কিনা জানাবেন। প্রথমে আমরা দেখে 12টায় যখন এই মিটিংটি শুরু হওয়ার কথা ছিল তার আগে কিন্তু সব ব্যাংকের চেয়ারম্যান এবং অনেক ব্যাংকের এমডিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকে। যদিও এটি প্রথম থেকেই বলা হয়েছে যে গভর্নরের উপস্থিতিতে পুরো মিটিংটি অনুষ্ঠিত হবে, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে গভর্নরের কিন্তু এখানে ডেপুটি গভর্নরের কাছে হস্তান্তর করে পুরো মিটিংটি অনুষ্ঠিত হয়েছে। এবং সেখানে যখন এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে কিন্তু ব্যাংকের যে এমডিরা এবং চেয়ারম্যানরা রয়েছেন তারা বলেছেন যে ব্যাংকের মাধ্যমে একটি হাসপাতাল করার কথা, ব্যাংকের ব্যবস্থাপনা বা ব্যাংকের যে অর্থায়নে সে বিষয়টি তারা বলছেন। এবং অন্য একটি বিষয়ে তারা বলছেন যে এটি কিভাবে আসলে হবে, কোথায় এটি করা যাবে। এবং এজন্য তারা বলছেন যে কোভিডের সময় যে ধরনের বিষয়গুলো ঘটেছিল, যে ধরনের দুর্ঘটনাগুলো স্বাস্থ্য খাতে হয়েছিল, সেগুলো যেন কমিয়ে নিয়ে আসা যায়। এই ঝুঁকিপূর্ণ একটি অবস্থান, বিভিন্ন দুর্যোগপূর্ণ একটি অবস্থা যেন যতটা কমিয়ে আনা যায়, সেজন্যই এই হাসপাতালটির বিষয়ে কথা বলা হয়েছে। তবে আমরা বিভিন্ন বিষয়গুলো যখন সামনে আসে, বিশেষ করে মার্জার এবং অন্যান্য বিষয়গুলো, সুদের হার নিয়ে কিন্তু আমরা শুনেছিলাম যে আলোচনা হবে। সেখানে কিন্তু আমরা যখন ব্যাংকের চেয়ারম্যানদেরকে জিজ্ঞেস করি তারা কিন্তু একটি বিষয় বলেছেন, তারা কিন্তু সুদের হার এবং ডলারের যে দাম নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টিতে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। এবং তারা বলেছেন 117 টাকা যে ডলার, সেই ডলারটি আসলে 117 টাকার করার পরেও কিন্তু রপ্তানিকারকরা এই দরে ডলার পাচ্ছেন না। এবং আরও একটি বিষয় তারা বলছেন, এই ডলারের দাম কোনোভাবেই নিয়ন্ত্রিত রাখা সম্ভব নয় এবং বাংলাদেশ ব্যাংক যৌক্তিকভাবেই 7 টাকা বাড়িয়েছে। এবং অন্যান্য যে এটি একটি মধ্যবর্তী রেট, সেক্ষেত্রে এটি কমবে এবং বাড়বে সেটি অনেকটা ব্যাংকগুলোর উপর নির্ভর করে। তবে রপ্তানিকারকরা এই দরেও ডলার পাচ্ছেন না, তাদেরকে অনেক বেশি দামে ডলার কিনতে হচ্ছে বলে ব্যাংকের যে চেয়ারম্যানরা তারা আমাদেরকে বলেছেন। এবং এইটি আসলে বাজার ভিত্তিক করার কোনো বিকল্প নেই, তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। অন্য একটি বিষয় তারা বলেছেন যে মার্জারের বিষয়টি এখন পর্যন্ত কোনো ধরনের চাপিয়ে দেওয়ার মধ্যে বাংলাদেশ ব্যাংক যাচ্ছে না এবং সেই জায়গাটিতে তারা বলছেন যে স্বাধীনভাবেই ব্যাংক
ব্যাংকগুলো তাদের নিজেদের সিদ্ধান্ত নিবে এবং এই ব্যাপারে কোনো ধরনের বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে না। এক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে পদ্মা ব্যাংক যেহেতু হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে একীভূত হয়েছে, এটির ব্যাপারে তারা আশাবাদী। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন এটি একটি ভালো পর্যায়ে তারা নিয়ে যেতে পারবেন। এবং আপনারা জানেন যে গতকালই কিন্তু আরও একটি ব্যাংক বিডিবিএল সেটি কিন্তু সোনালী ব্যাংকের সাথে মার্জার হয়েছে। এক্ষেত্রে তারাও কিন্তু বলেছেন তারা ইতিবাচক একটি অবস্থানে নিয়ে যাবেন। তবে মার্জারের বিষয়টি তারা বলছেন যেহেতু এটি স্বাধীন একটি সিদ্ধান্ত। আরও একটি বিষয়, আজকে কিন্তু আমরা দেখেছি যে মার্জারভুক্ত যে ব্যাংকগুলো রয়েছে, একীভূত হওয়া যে ব্যাংকগুলো রয়েছে, তাদের এমডি এবং চেয়ারম্যানরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন না। এই ছিল মূলত আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে যে ব্যাংকের এমডি এবং চেয়ারম্যানদের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার সর্বশেষ। একসঙ্গে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে কি আলোচনা হয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। এদিকে বৈঠক শেষে বেশ কয়েকটি ব্যাংকের চেয়ারম্যান গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন ডলারের দর বাজার ভিত্তিক করার বিকল্প নেই। ইন্টারেস্ট রেট এটা ডিমান্ড সাপ্লাই, আপনারা অনেকে ইকোনমিক্স ছাত্র বোধ হয়, ডিমান্ড সাপ্লাইয়ের উপরে নির্ভর করে। ইন্টারেস্ট রেটটাকে আটকিয়ে রাখা কারো কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো সেটা নাই যে ইন্টারেস্ট এত হবে ফিক্স করে দেওয়া। এটা পৃথিবীর কোথাও আছে বলেন? ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংক কি ফিক্স করবে? এটা ছেড়ে দিতে হবে। আই ওয়েলকাম। একদিনে 60 টাকা বেড়ে গেছে, সেটারও নিশ্চয়ই যথার্থ কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু সেন্ট্রাল ব্যাংক করে না। 110 টাকার একটা ভ্যালু ফিক্স করেছিল না, এখন 117 টাকা। 117 টাকা তো কেনা বেচা বুঝছেন, ইম্পোর্টার 117 টাকায় ডলার পাচ্ছে, আর বেশি দাম দিয়ে কিনতে। দেশের অর্থনীতিতে প্রায় ৩৯,০০০ কোটি টাকার মূল্য সংযোজন করছে রেস্তোরাঁ খাত। রাজধানীতে যার সংখ্যা প্রায় ৩০,০০০। তবে দুই সিটি কর্পোরেশন বলছে তাদের থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁ মাত্র ২,১৩৬টি। অন্যদিকে জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে দুই সিটি এলাকায় ব্যবসা করছে মাত্র ১২৮টি রেস্তোরাঁ। তাহলে রাজধানীর বাকি রেস্তোরাঁগুলো কিভাবে চলছে? শম্পা বিশ্বাসের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন কাজী ফখরুল। ঘটনার সূত্রপাত গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নি দুর্ঘটনার পর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। রাজুক, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ফায়ার সার্ভিস, সব সরকারি সংস্থা রাজধানীতে অবৈধ রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান শুরু করে। এই অভিযান থেকে জানা যায় রাজধানীতে রেস্তোরাঁর সংখ্যা প্রায় ৩০,০০০। রেস্তোরাঁর এই সংখ্যার সঙ্গে একমত পোষণ করেছে রেস্তোরাঁ মালিক সমিতিও। তবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্য বলছে দক্ষিণ সিটি থেকে লাইসেন্স নেওয়া রেস্তোরাঁর সংখ্যা মাত্র ১,০৩১টি, আর উত্তর সিটিতে এই সংখ্যা ১,১০৫টি। অন্যদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন এবং ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র ১৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ১২৮টি রেস্তোরাঁ। তাহলে রাজধানীর বাকি রেস্তোরাঁগুলো কিভাবে চলছে জানতে চাইলে এক সংস্থা দায় চাপায় অন্য সংস্থার ঘাড়ে। নকশা অনুমোদনের বিষয়ে একটি সংশ্লিষ্ট বিভাগ আছে, তো সেই সংশ্লিষ্ট বিভাগ যদি সেটিকে ওইভাবে ভালোভাবে যাচাই বাছাই করে যদি সেটি দিয়ে নিরাপদ করে থাকে তবেই কিন্তু এটি সুন্দর এবং সহায়ক হতে পারে। হুট করে কিন্তু আবার কয়দিন চলবে, আবার কিন্তু কাজটা শুরু হয়ে যাবে, থেমে যাবে। কারণটা কি, আমাদের সেই ধরনের সক্ষমতা নাই। শুধু সিটি কর্পোরেশন না, কোনো সংস্থারই সে সক্ষমতা নাই। আর আমি যদি বন্ধ করতে চাই তাহলে কিন্তু একটা বিরাট ধরনের কিন্তু ক্যাওয়াজ শুরু হয়ে যাবে। আর রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন অবৈধ রেস্তোরাঁর কারণে বৈধ ব্যবসায়ীদেরকেও নানা সময় হয়রানির সম্মুখীন হতে হয়। আবার সরকারি দপ্তরগুলো থেকে লাইসেন্স সহ অন্যান্য অনুমতিপত্র নেয়ার প্রক্রিয়াও জটিল। যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই তাদের জন্য দেখা যাচ্ছে যে আমাদের প্রপার কাগজপত্র সবকিছু আছে, তো ওই হানাটা অনেক সময় দেখা যায় আমাদের উপরে চলে আসে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। আমরা তো আমাদেরকে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে কর্মচারীদেরকে। আমরা সেটা দেওয়ার হয়তো সুযোগ এই মুহূর্তে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমাদের টোটাল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয়হীনতা ছিল, সেটাই সমন্বয় করার জন্যই একটি আমব্রেলার নিচে আমরা কিভাবে ব্যবসা করতে পারি সুন্দর একটা কমিটি হয়েছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন জনবহুল এই শহরে উন্মুক্ত জায়গা, খেলার মাঠ এবং গণপরিসর নেই। তাই মানুষ স্বস্তির জন্য রেস্তোরাঁকে বেছে নেয়। ফলে অবশ্যই রেস্তোরাঁগুলো নিরাপদ হতে হবে এবং এগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিটা ঘটনার পরে এরকম অভিযান চলে, এগুলো কোনো টেকসই কোনো সমাধানের পথে যায় না। ঢাকা শহরে যদি আপনি এরকম একটা ব্যবসা করতে চান
তাহলে অবশ্যই তার নিবন্ধন থাকা প্রয়োজন। যেখান থেকে নিরাপত্তার জন্য আপনার অ্যাপ্রুভাল নেওয়া প্রয়োজন, সে অ্যাপ্রুভালগুলোও নিতে হবে। শুধু নগরবাসীর বিনোদনের জায়গা হিসেবে নয়, বরং দেশের জিডিপিতেও অবদান রাখছে রেস্তোরাঁ। 2019-20 অর্থ বছরে দেশের জিডিপিতে রেস্তোরাঁগুলো প্রায় 39,000 কোটি টাকা মূল্য সংযোজন করেছে। দেশে একজন মানুষ যখন রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে চান তখন তাকে সরকারি 7টি দপ্তরের অনুমোদন এবং ছাড়পত্র নিতে হয়। যারা রেস্তোরাঁ মালিক আছেন তারা বলছেন এই অনুমোদন পত্র নেয়ার ক্ষেত্রে তাদের সময় লাগে বছরের পর বছর, আর এ কারণেই অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই রেস্তোরাঁ ব্যবসা শুরু করতে বাধ্য হন। তাদের দাবি, এই অনুমোদনপত্র নেয়ার প্রক্রিয়া যদি আরও সহজ করা হয় এবং সেই সাথে প্রক্রিয়াটি যদি ঘুষমুক্ত করা হয় তাহলে অনেকেই বৈধভাবে রেস্তোরাঁ করতে উৎসাহ পাবেন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। হজযাত্রার পঞ্চম দিনেও 9,000 যাত্রীর ভিসা না হলেও চিন্তার কোনো কারণ নেই বলছেন হজ সংশ্লিষ্টরা। আগামী 2 দিনের মধ্যে বাকিদের ভিসা হয়ে যাবে বলছেন হাব সভাপতি। আর হজ ক্যাম্প পরিচালক বলছেন ভিসা জটিলতায় ফ্লাইট মিসের কোনো ঘটনা ঘটেনি। নাইমাবির জানাচ্ছেন বিস্তারিত। দেখা হবে না 40 দিন, তাই তো বিদায় বেলাতেও ফুরোত ছিল না কথা। অশ্রুসিক্ত চোখে শেষ আলিঙ্গন। হজের জন্য ত্যাগের শুরু ক্যাম্পের প্রধান ফটক থেকে। মারুফ আর অপুর পরিবারের 6 জনই যাচ্ছেন আল্লাহর ঘরের মেহমান হতে। দুজনই সাক্ষী বাকি সদস্যদের হজ যাত্রার। সবাইকে বিদায় দিয়ে জানালেন কতখানি খুশি তারা। তাদের যাত্রা শুভ হোক, ভালো হোক, এই দোয়ার জন্যই তো আসে, তাদেরকে বিদায় দেওয়ার জন্য আর কি। ইনশাল্লাহ সবকিছু মোটামুটি ভালো, সব শৃঙ্খলার সাথেই যাচ্ছে। এতটা ডিসিপ্লিন চিন্তা করি নাই আর কি। তো দেখলাম যে এখানে মানে যথেষ্ট ডিসিপ্লিন ওয়েতেই সবকিছু হ্যান্ডেল হচ্ছে। তো বিদায় করলাম, এই তো একটু খারাপ লাগে, বাট ইনশাআল্লাহ ফিরে আসবে সবাই, এই দোয়া থাকবে। গেলবারের মতো এবারও হজ ক্যাম্পের ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। তেমন কোনো ভোগান্তি ছাড়াই হয়ে যাচ্ছে থাকা, খাওয়া, চেক ইন, এমনকি ইমিগ্রেশনও। সবটাই সুন্দর হয়েছে, বাকিটাও ইনশাল্লাহ যেন হজ সুন্দরভাবে করতে পারি, এটাই সবার কাছে দোয়া চাই। হজের যেগুলো নিয়ম কানুন আর কি এখানে আমাদেরকে তো বলে দেওয়া হয়েছে। আর হোটেলের এখানে থাকার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ ভালো পাইছি, কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ সব কিছু ভালো হয়েছে। আমরা সুন্দরভাবে এখন সিরিয়াল মেনটেন করে আল্লাহ বারাত থেকে বিএমএনের দিকে রওনা হচ্ছে ইনশাআল্লাহ। তবে বরাবরের মতো শঙ্কার জায়গা ভিসা জটিলতা। পঞ্চম দিনেও ভিসা হয়নি 9,000 যাত্রীর। সময়সীমা শেষ হলেও ই ভিসার সার্ভার খোলাই রেখেছে সৌদি সরকার। তাতে গত 2 দিনে কমেছে ভিসার জন্য অপেক্ষমানদের তালিকা। তবে হজ এজেন্সিদের সংগঠন হাবের সভাপতির আশ্বাস মিলল, জানালেন আগামী 2 দিনে সমাধান মিলবে ভিসা জটিলতার। ভিসার কারণে ফ্লাইট মিস হবার শঙ্কা নেই বলেও দাবি তার। এই ভিসা যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের শঙ্কাও নেই, বিকজ এগুলির ফ্লাইট কিন্তু অনেক পরে, এখনও লাস্ট ফ্লাইট 1 মাস পরে, অর্থাৎ 12 জুন পর্যন্ত ফ্লাইট যাবে। সো আমাদের শঙ্কার কোনো কারণ নাই, সব ভিসা হয়ে যাবে আগামী 2 দিনের মধ্যেই এবং হজ যাত্রীগণ কমফোর্টেবলি যেতে পারবেন। ভিসা নিয়ে হজ ক্যাম্প পরিচালকেরও বক্তব্য একই রকম। বললেন গত 4 দিনে যারা ফ্লাইট মিস করেছেন তাদের কেউই ভিসা জটিলতায় নয়, বরং তাদের ব্যক্তিগত সমস্যায়। ভিসা জটিলতা বা কোনো বিষয় এখন এগুলো নাই। এখন যে সমস্যাগুলো হচ্ছে কিছু আছে শারীরিক সমস্যা। আমরা কিন্তু ভিসা রেগুলার ভিসা আপডেট আপনাদেরকে গতকালও আমি বলেছিলাম যে মানে 11,000 ভিসাই ছিল না, মানে আমাদের অপেক্ষমান ছিল, আজকে 9,000-এ নেমে এসেছে। তার মানে ভিসা ইজ গোয়িং অন এবং আস্তে আস্তে আমরা দেখছি যে আমাদের এজেন্সিগুলো আন্তরিকতার সাথে কিন্তু তারা সাবমিট করে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভিসা হয়ে যাচ্ছে। সোমবার 3,000-এর বেশি যাত্রী পরিবহন করবে 8 ফ্লাইট। এখনো পর্যন্ত সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন 15,000 হজযাত্রী। নাইমাবির, এখন, ঢাকা। দেশে ফিরছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ ও 23 নাবিক। এ নিয়ে বিস্তারিত জানতে চট্টগ্রামের সদরঘাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সহকর্মী হাজেরা শিউলি। জাহাজটির এখনকার অবস্থান সম্পর্কে কি বিস্তারিত কিছু জানা গেছে কিনা একটু জানাবেন আমাদের।
জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে এবং আমরা সকালে যতটুকু জেনেছি যে সেটি 100 নটিক্যাল মাইল দূরে ছিল, বর্তমানে আরও কাছে চলে এসেছে, তবে সুনির্দিষ্ট করে অবস্থান জানা যায়নি। এবং মালিক পক্ষ জানিয়েছে যে রাত সন্ধ্যা 7টা থেকে রাত 8:30টার ভেতরে জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে নোঙ্গর করবে, যেটি চট্টগ্রাম বন্দর থেকে দূরত্ব প্রায় 18 নটিক্যাল মাইল দূরে। এবং জাহাজটিতে প্রায় 55,000 টন চুনাপাথর রয়েছে। মিনার শাখার বন্দর থেকে জলদস্যুতে থেকে জিম্মি দশা থেকে মুক্তির পর প্রথমে সেটি তার গন্তব্যের বন্দর সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় 21শে এপ্রিল এবং এরপর জেটিতে ভিড়ে 22শে এপ্রিল এবং সেখানে 15 কয়লা খালাসের পরই জাহাজটি মিনার শাখার বন্দরে যাত্রা করে এবং সেই বন্দরে আবারও নতুন করে 55,000 টন চুনাপাথর বোঝাইয়ের পরই সেটি দেশের উদ্দেশ্যে যাত্রা করে গত 23 এপ্রিল। তো বলা যায় জিম্মি দশা থেকে মুক্তি প্রায় 2 মাস পর নাবিকরা দেশে ফিরছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন তাদের স্বজনরা। এবং আজকে বিকাল নাগাদই নাবিকদের কে নিয়ে আসা এমভি আবদুল্লাহ জাহাজের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আরেকটি টিম এসআর শিপিংয়ের 23 জন নাবিক তারা জাহাজে করে বহির্নোঙরে বা কুতুবদিয়া চ্যানেলে যাওয়ার কথা রয়েছে, তবে তারা সকালে রওনা করতে পারেন বলে আমরা জানতে পেরেছি এবং 2 ধরনের তথ্য জানা গেছে। এবং এক্ষেত্রে আসলে জিম্মি নাবিকরা কুতুবদিয়াতেই তারা নেমে যাবেন, সেখানে ছোট একটি জাহাজে বা লাইটারের জাহাজে করে তাদেরকে সদরঘাটের কেএসআরএমের জেটিতে করে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের স্বাস্থ্যসহ অন্যান্য পরীক্ষাগুলো করা হবে। তারপরেই মালিক পক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নাবিক থেকে তাদের দেশের বাড়িতে বা যেখানে যাদের বাড়ি সেখানে তারা পাঠাবেন। এবং আমরা যতটুকু জানি যে এখানে চট্টগ্রামের প্রায় 10 থেকে 12 জন নাবিক রয়েছেন। তো নাবিকরা যেমন তাদের স্বজনদের কাছে ফেরার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় আছেন, তেমনি নাবিকদের স্বজনরা কিন্তু তাদের জন্য প্রতীক্ষায় সময় গুনছেন। তো আগামীকাল সকালে আরেকটি জাহাজ নাবিকদেরকে আনার জন্য যাবে বলে আমরা জানতে পেরেছি এবং আশা করা যাচ্ছে যে আজকে রাতের মধ্যে জাহাজটি আসলে কুতুবদিয়ার চ্যানেলে নোঙ্গর করবে। সেখানে 7 থেকে 8,000 টন চুনাপাথর খালাসের পর এটি আবার 2 দিন বা 1 দিনের মধ্যে বহির্নোঙরে আসবে। তো এই ছিল আমার কাছে জিম্মি আবদুল্লাহ জাহাজ এবং 23 নাবিকের দেশে ফেরার সবশেষ খবর। মিম জাহাজ এমভি আবদুল্লাহর দেশে ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শৈলী। রাজধানীর যাত্রাবাড়ি থেকে কাঁচপুর সেতু পর্যন্ত মহাসড়কে নিত্যদিন ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সিসি ক্যামেরার পর্যবেক্ষণ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের তদারকির পরও ছিনতাইকারীদের কবলে পড়ে সড়ক ব্যবহারকারীরা হারাচ্ছেন সর্বস্ব। সড়কটিতে নানান উন্নয়ন কার্যক্রমে যানজটমুক্ত হলেও আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। আরও জানাবেন মাঝারি বন। 2016 সালের আগস্টে রাজধানীর যাত্রাবাড়ি থেকে এই কাঁচপুর ব্রিজ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 7.5 কিলোমিটার অংশকে 4 লেন থেকে 8 লেনে উন্নীত করা হয়। সেই সাথে ফুটওভার ব্রিজ নির্মাণ, ইউটার্ন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে মহাসড়কের যে যানজটের চিত্র ছিল সেটি অনেকাংশেই কমে গিয়েছে। তবে এই সড়ক ব্যবহারকারীরা হরহামেশাই পড়ছেন ছিনতাইকারীদের কবলে। অনেক সময় সর্বশান্ত হওয়ার সাথে সাথে প্রাণও হারাচ্ছেন অনেক মানুষ। দিন কিংবা রাত সার্বক্ষণিক ক্যামেরায় নজরদারি, দায়িত্বে স্থানীয় ও হাইওয়ে পুলিশ। তারপরও এই নিরাপত্তার ফাঁক গলিয়ে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যুক্তপথ রাজধানীর যাত্রাবাড়ি থেকে কাঁচপুর সেতু পর্যন্ত অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ঘটক দেলোয়ার হোসেন দীর্ঘ 35 বছর ধরে যিনি রাজধানীতে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার কাজ করছেন। শনিরাখড়া এলাকার অফিস থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে হারিয়েছেন সব। অন্তত 10 থেকে 12,000 টাকার ওষুধ লাগে। ঘটনার পরদিন কাছের থানায় গিয়ে ছিনতাইয়ের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলেন দেলোয়ার। তবে পুলিশ ছিনতাইয়ের ঘটনা উল্লেখ না করে মোবাইল হারানোর বিবরণ দিয়ে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে। জিডি করার জন্য গেছি, থানা বলল যে আপনি করতে পারবেন, আপনার মাল হারাই গেছে, মোবাইল হারাই গেছে, এটা করতে পারবেন। ওই ছিনতাই সেগুলি বলতে পারবেন না, এগুলি বলে মামলা হবে না, হবে না, জিডি হবে না। তাই আমি বাধ্য মতো আমি ওই মোবাইল হারাই গেছে ওই বলে আমি জিডি করে আসছি। দেলোয়ারের ছিনতাইয়ের ঘটনায় কেন হলো হারিয়েছে জিডি, এমন প্রশ্ন ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে। ঠিক আছে, যদি এরকম হয় অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব, নো ডাউট, অবশ্যই মামলা নিব এবং সেটা আমরা তদন্ত করব এবং যে প্রকৃতির উদ্দেশ্যী আমরা তাকে গ্রেপ্তার করব এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক দেখভাল করে ডিএমপির
ট্রাফিকের ওয়ারি বিভাগ। আর সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত অংশের দায়িত্বে হাইওয়ে পুলিশ। তবে সড়কে অপরাধ দমন বা সংগঠিত হলে কাজ করে স্থানীয় থানা পুলিশ। যাত্রাবাড়ি চত্বর, কাজলা, শনিরাকড়া, মাতুয়াইল ইউটার্ন, সাইনবোর্ড, মৌচাক ইউটার্ন এবং কাঁচপুর সেতুর নিচের অংশে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দিনের চেয়ে রাতের আধারেই এই সড়ক ব্যবহারকারীরা বেশি ছিনতাইয়ের শিকার হন। দেশীয় অস্ত্র ঠেকানোর পাশাপাশি কখনো নাম্বার প্লেট ছাড়া মোটরসাইকেল, কখনো আবার প্রাইভেট কার ব্যবহার করে ঘটে ছিনতাই। জড়িতদের মধ্যে বেশিরভাগই কিশোর বা যুবক বয়সের। কয়েকদিন আগে আমি এখান থেকে কাউন্টার ঘুষে বাসায় যাব, ও আর আমি তখন দুইটা লোক, 4-5টা লোক উপরে খাড়া রয়েছে, আর একটা লোক ওর সে মোবাইল করে সব নিয়ে গেছে। 10টার সময় খাড়া রয়েছে, রাত বাইতে যাইতেছে, একটা গাড়িটা আইতেছে না, মানে তো আমার একটু ভয় ভয় করতেছে। অনেক সময় আমাদের যাত্রীর মোবাইল চুরি হয়ে যায়, বাসে ওঠা অবস্থায় মোবাইল টানতে নিয়ে যায়। এখানে শৃঙ্খলা বা আইন শৃঙ্খলার কথা বলতে গেলে এখানে দুর্বলতা আছে। রাজধানীতে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হলে লিখিত এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, শহরে কিশোর গ্যাংয়ের উপদ্রব, সেই সঙ্গে চুরি ছিনতাই দমনে তৎপর পুলিশ। মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এবং যাত্রাবাড়ির দিকে এই কয়েকটি এলাকায় আমরা বেশি কিশোর অপরাধী দেখে থাকি এবং সেই যদি আমি থানার সংখ্যা বলি তাহলে 50টি থানার ভিতরে 10টির বেশি না যে থানায় কিশোর অপরাধীদের আমরা উপস্থিতি খুঁজে পাই। তো সেদিকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যখন অভিযোগ আসে অর্থাৎ প্রতিকারমূলক যে কাজ, সেই কাজে বিন্দুমাত্র কোনো গাফিলতি নেই। কোনো ঘটনা এক ধরনের আসলে সাথে সাথে মামলা গ্রহণ করা হয়। চুরি ছিনতাই ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আরও কার্যকরী ভূমিকা গ্রহণের পরামর্শ দিয়ে ব্যক্তি সচেতনতাও বৃদ্ধির কথা বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। রাস্তাঘাটে চলতে গিয়ে যে চুরি ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রমটা বাড়ানো দরকার। শুধু রাতে না, দিনেও আসলে সেটি থাকা দরকার। পাশাপাশি আমাদের নাগরিক দায়িত্বের থেকে আমরা দেখি যে কোথাও একটা চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটলে কেউ হয়তো, অধিকাংশ মানুষই আমরা দেখছি অথবা ভিডিও ধারণ করছি, হয়তো ভিডিও ধারণ করা পরবর্তীতে অপরাধ প্রমাণের ক্ষেত্রে কাজে লাগতে পারে বা কাজে লাগছে, কিন্তু সেটি তাৎক্ষণিকভাবে তাকে মানে আটক করা অথবা এটাকে প্রতিরোধ করা, সেই জায়গা থেকে কিন্তু আসলে নাগরিকরা দায়িত্ব পালন করছে না। বিশ্লেষকরা বলছেন, চুরি ছিনতাইয়ের মতো ঘটনাগুলো সঠিকভাবে লিপিবদ্ধ না হলে আইনের প্রতি আস্থা হারাবেন ভুক্তভোগীরা। মাঝার ইমন, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়া গেলে জরিমানা এবং কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেও রাজধানীর অনেক ভবন মালিক জানেনই না। উল্টো প্রায় প্রতিটি এলাকাতেই নতুন ভবন নির্মাণ হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। অন্যদিকে মাঠে কার্যকরী ভূমিকা না রেখে মশা মারতে নানা প্রযুক্তি আনছে সিটি কর্পোরেশন। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশন যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কমানো কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত মেহরিনানির প্রতিবেদনে। রাজধানীতে রাস্তার পাশে হোক বা অলিগলি, সব জায়গায় এখন নতুন ভবন নির্মাণের প্রতিযোগিতা। বর্ষা মৌসুমের আগে এই কাজ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। গবেষণায় উঠে এসেছে, এডিসের লার্ভা জন্ম নেয়ার সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে নির্মাণাধীন ভবন। ভবনের রিজার্ভ ট্যাঙ্ক থেকে শুরু করে নানা স্থানে জমে থাকা পানিতেই দেখা মেলে লার্ভার উপস্থিতি। ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার পর নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ ব্যাপারে জানেন না অনেকেই। এমনকি শুরু হয়নি মশার ওষুধ ছিটানোর কাজ। সিটি কর্পোরেশন থেকে যেটা নির্দেশনাগুলো যেগুলো আছে টিভিতে বা অন্যান্য জায়গায়, এগুলো আমরা জানতেছি, কিন্তু সরাসরি যে নির্দেশনা সেটা আমরা জানি না। এখনো আমাদের কাছে সিটি কর্পোরেশনে নির্দেশনা দেয় নাই এবং আসেও না, এমনকি কোনো কমিশনও আইসা জিজ্ঞাসা করেন এই জায়গায় মশার দিক দিয়ে লোকজনকে দেওয়ার জন্য। ঢাকা সিটি কর্পোরেশন থেকে আসলে ওইভাবে কোনো তথ্য দেওয়া হয় না। তবে আমরা তো ওই রাজুকের প্ল্যান অনুযায়ী করতেছি, সেখানে কিছু নীতিমালার ইনস্ট্রাকশন আছে, আমরা ফলো করি যে সেই ধরনের ইনস্ট্রাকশনগুলো আমরা চেষ্টা করি। এসব এলাকায় তাই একদিকে যেমন বেড়েছে মশা, অন্যদিকে ভবনে কাজ করা শ্রমিকরা রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। খুব মশা, মশার
রাত দাঁড়া থাকা যায় না। মশাও বাড়ছে, আবার হচ্ছে পরে যে আমাদের অসুখ টসুখও বেশি হয়েছে আর কি। বিশেষ করে সন্ধ্যার পর অবস্থাটা খুবই খারাপ এখানে। এদিকে সিটি কর্পোরেশনগুলো মাঠে কার্যকরী ভূমিকা না নিয়ে মশা মারতে আনছেন নানা প্রযুক্তি। মন্ত্রী পরিষদের সভায় এটি ইতিমধ্যে পাস হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিরেক্ট বিটিআই ইম্পোর্ট করতে পারবে। 60টি বাফেলো টারবাইন নিয়ে আসব এবং এই বাফেলো টারবাইনের মাধ্যমে আমরা নগরবাসীকে সুফল দিতে চাই এই মশার জন্য যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি সেটাকে বাস্তবায়ন করার জন্য। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশন যে পদ্ধতিতে এগুচ্ছে সেই পদ্ধতিতে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কমানো কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। 2000 থেকে 2022 সাল পর্যন্ত এই মোট 23 বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল 2023-এ এক বছরে তার চেয়ে অনেক বেশি হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে যে পদ্ধতিতে আমরা যাচ্ছি সেই পদ্ধতিতে গেলে আসলে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। বৃষ্টিপাতের পর কুমিল্লা নগরীতে বেড়েছে মশার উৎপাত, বেড়েছে রোগবালাই, মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এ নিয়ে আলোচনাতে কুমিল্লা নগরী থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে সহকর্মী মাসুদ আলম। মাসুদ, মশক নিধনে সিটি কর্পোরেশন কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে? মেম, আসলে শীতের পরে কিন্তু কুমিল্লার নগর জুড়ে কিন্তু যে মশকের উৎপাত সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছিল। মাঝখানে বৃষ্টি বাদল হওয়ার কারণে কিছুটা কমলেও কিন্তু বৃষ্টির পরবর্তী সময়ে এখন আবার যে মশার যে উৎপাত সেটি কিন্তু আসলে কুমিল্লা নগরের বাসা বাড়িতে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। তবে সিটি কর্পোরেশন বলছেন তাদের জনবল এবং যে যন্ত্রাংশের বিভিন্ন ধরনের সংকট রয়েছে, সে সঙ্গে জনবল সংকটের বিষয়টাই সবচেয়ে তারা বলছেন যে তাদের যে সকল সরঞ্জাম রয়েছে সেগুলো পরিচালনার জন্য কিন্তু জনবলের প্রয়োজন, সেই তুলনায় কিন্তু জনবল নেই, যার কারণে কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। নগরবাসীর সাথে আমরা কথা বলেছি বিভিন্ন নাগরিকদের সঙ্গে, তারা বলছেন যে সন্ধ্যা নামতে কিন্তু মশার উৎপাত বেড়ে যায়। এই যে উৎপাতের বৃদ্ধির কারণে নগরীর যে একটা অবস্থা সেটা কিন্তু চরম আকার ধারণ করেছে। তবে সেই বিষয়ে সিটি কর্পোরেশন বলছেন যে তাদের যে 17টা ওয়ার্ড রয়েছে কুমিল্লা নগরীর, 27টি ওয়ার্ড রয়েছে, সেগুলোতে কিন্তু তারা পর্যায়ক্রমে মশক নিধনে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ওয়ার্ড করে প্রতি সপ্তাহে একবার বা 15 দিনে একবার তারা বিভিন্ন ধরনের স্প্রে করে যাচ্ছেন, জীবাণুনাশক স্প্রে, সে সঙ্গে মশক নিধনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে নগরবাসী বলছেন সেটা একেবারে নগণ্য। অনেক সময় তাদেরকে মাসে একবারও কিন্তু মশক নিধনের যে কার্যক্রম সেটি পরিচালনা করতে কিন্তু তাদেরকে দেখা যায় না। তবে আমরা কুমিল্লা নগরের যিনি নগরকোণে রয়েছেন এবং যারা এই ময়লা আবর্জনা এবং ড্রেন নালাগুলো, পানি নিষ্কাশনের পথগুলো পরিষ্কার রাখায় কাজ করে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা নিয়মিত যেখান থেকে আসলে মশার উৎপত্তিস্থল সেগুলো ধ্বংস করছেন এবং ড্রেন এবং যে সকল নালাগুলো রয়েছে সেগুলো পরিষ্কারে তারা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সামনে তাদের মশক নিধন অভিযান রয়েছে, সেই অভিযান পরিচালনা করলেই কিন্তু মশার যে উৎপাত সেটা আরও কমে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। তো মেম, এ ছিল কুমিল্লা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম। এই মুহূর্তে এখন দুপুরে নেব একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কন্টেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। আর বলেছেন জেল কর্তৃপক্ষকে এবং সারা বাংলাদেশের যত জেল আছে, ইন্সপেক্টর জেনারেল ও প্রিজন সহ সবাইকে এই মৃত্যুর সেলে যারা বন্দী থাকেন তাদের সম্পর্কে কোনো তথ্য, কোনো সাংবাদিক, কোনো রিসার্চার কিংবা অন্য কোনোভাবে তথ্য অধিকার আইনে যদি কেউ দরখাস্ত দিয়ে জানতে চায় তাদেরকে যেন বিস্তারিত তথ্য জানানো হয়। এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রেজিস্ট্রিকে ডাইরেকশন দিয়েছেন
তাদের কাছেও এই ধরনের তথ্য, কতজনের মৃত্যুদণ্ড হচ্ছে, কতজনের কমিউট হচ্ছে, কতজনের মৃত্যুদণ্ড লাঘব হচ্ছে, কতজনের ডেথ পেনাল্টি বহাল থাকছে, এই ব্যাপারে তথ্য অধিকার আইনে কোনো ব্যক্তি যদি দরখাস্ত দেন, সাংবাদিকরা দেন, আইনজীবীরা দেন, তাদেরকে যেন এই তথ্য সাপ্লাই করা হয়। এবং বলেছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত রিপোর্ট পাবলিশ করার জন্য, সুপ্রিম কোর্টের অ্যানুয়াল রিপোর্টে এই ডেথ সেন্টেন্সের যারা সাজাপ্রাপ্ত তাদের বিস্তারিত রিপোর্ট যেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় পরিসংখ্যান দিয়ে। এবং সর্বশেষ বলেছেন যে আগামী 2 বছর সময় দেয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে, শুধু তারা ছাড়া যাদেরকে বিশেষ বিবেচনায় নির্জন কক্ষে রাখা যায়। আর মূল অর্ডারটা হলো এটাই বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে যে মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। অন্যথায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে না। মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না এমন রায়ের পর কথা বলছিলেন আইনজীবী, সেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলাম। নোয়াখালীর বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় লাইনে থাকছে না গ্যাস, এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। ব্যাহত হচ্ছে উৎপাদন, লোকসান গুনতে হচ্ছে কারখানা মালিকদের। এ নিয়ে আরো জানাতে নোয়াখালীর মাইজদি হাউজিং এলাকা থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে নাসিম শুভ। গ্যাস সংকটের কারণে আবাসিক ও বাণিজ্যিক খাতের কি পরিমাণ গ্রাহক ভোগান্তিতে পড়েছেন, সংকট সমাধানে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা একটু জানাবেন। নোয়াখালীতে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প সব মিলিয়ে প্রায় 30,000 মতো গ্যাস এর গ্রাহক রয়েছেন যারা কিন্তু গ্যাস সরবরাহ পাচ্ছেন এবং এদের গ্যাস সরবরাহ দিচ্ছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নামে একটি বেসরকারি একটি কোম্পানি। তো গত 1 বছর যাবতে কিন্তু নোয়াখালীতে দিনের অর্ধেক সময় ধরে কিন্তু লাইনে কিন্তু তাদের গ্যাস সংযোগ থাকে না, যার কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হয় বাসা বাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত সকলকেই। তো আমি কথা বলেছি বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড যারা রয়েছেন তাদের সাথে, তারা আসলে জানিয়েছেন নোয়াখালীতে টোটাল 16 বিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে এবং যে চাহিদা পূরণে কিন্তু তারা নোয়াখালীর বেগমগঞ্জের যে কাজিরহাট গ্যাস বিল রয়েছে সেখান থেকে প্রতিদিন 11 বিলিয়ন ঘনফুট করে গ্যাস সরবরাহ করতে পারছে না এবং বাকি যে 5 বিলিয়ন ঘনফুট গ্যাস সেটা কিন্তু তারা এতদিন জাতীয় গ্রিড থেকে পেতেন, কিন্তু গত কয়েক মাস যাবতে জাতীয় গ্রিড থেকে এই 5 বিলিয়ন ঘনফুট গ্যাস তারা সময়মতো পাচ্ছেন না, যার কারণে কিন্তু গ্যাসের এই সংকট বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো গ্যাসের এই সংকটের কারণে একদিকে যেমন বাসা বাড়িতে তাদের যারা গ্রাহক রয়েছেন তাদের রান্নার যেমন বেগ পেতে হচ্ছে, অন্যদিকে শিল্প কারখানা উৎপাদনমুখী যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও উৎপাদন করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। শিল্প কারখানার মালিকরা জানিয়েছেন নোয়াখালীতে যে 2টি বিসিক রয়েছে সেই 2টির শিল্প কারখানার যারা মালিক রয়েছেন তারা আসলে বলছেন যে তাদের পণ্য উৎপাদন করতে কিন্তু গ্যাস থাকলে দিনের বেলা সাধারণত এক শিফটে শ্রমিকের যে খরচ বহন করতে হয়, আর গ্যাস না থাকলে কিন্তু মাঝে মাঝে গ্যাসের যে চাপ সেটি রাতে বাড়তি থাকে, সেজন্য কিন্তু রাতে শ্রমিকদের বাড়তি ওভারটাইম দিয়ে কিন্তু তারা কাজ করাতে হচ্ছে। এর ফলে কিন্তু তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু তাদের আসলে বিভিন্ন কারণে গ্যাসের এই সংকটে তাদের ভোগান্তির শিকার হচ্ছে। তো এ ছিল আসলে গ্যাসের যে সংকট, সেটির আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিম শুভ। এখন দুপুরে নেব আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। ভারতের 18তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। সকাল 7টায় ভোট শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরই মধ্যে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যের পরিস্থিতি। 2 ঘন্টায় নির্বাচন কমিশনে জমা পড়েছে প্রায় 500 অভিযোগ। গত 3 দফায় 283 আসনে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় আজকের 96টি আসনে ভোট যুদ্ধকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সব দল। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান।
ভারতের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে আজ চলছে ভোটের লড়াই। চতুর্থ ধাপের নির্বাচনে লোকসভায় পছন্দের প্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা। অশান্ত কাশ্মীর উপত্যকা, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে ভোট দিতে আসা অনেক ভোটারের মুখে শোনা যাচ্ছে অভিযোগের সুর। শ্রমিকদের মজুরি ও সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা নিয়ে জানান অসন্তুষ্টির কথা। এই অবস্থায় সব নাগরিককেই ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে বলছেন সচেতন ভোটাররা। सरकार से तो हम लोग को देखिए कुछ नहीं मिलता है, हम नौकरी वाला है लेकिन कुछ नहीं मिलता है, न चावल मिलता है, न दाल मिलता है, न कुछ मिलता है। पढ़ाई ठीक से नहीं हो रहा है, लेबर मजदूर का रोजगार नहीं मिल रहा है, इधर उधर भटक रहा है बिहार के अंदर। अगर आप चाहते हो कि भारत की अच्छे से डेवलपमेंट हो देन यू शुड ऑब्वियसली गो फॉर द वोट। এদিকে ভোট গ্রহণ শুরু হতে না হতেই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের অনেকগুলো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে কেন্দ্র দখল এবং জাল ভোটের অভিযোগে সরকার ও বিরোধী দলগুলোর প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এমন উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় এখন কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আচরণবিধি ভঙ্গে নির্বাচন কমিশনে অভিযোগের স্তূপ নিয়ে হাজির হচ্ছেন কংগ্রেস, সিপিএম এবং বিজেপি সহ প্রায় সব দলের প্রার্থী। শুধু 2 ঘন্টায় অভিযোগ জমা পড়েছে প্রায় 500। এই পর্বের নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। কারণ 543টি আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। এরই মধ্যে 3 দফায় 283টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তাই আজকের নির্বাচন বিজেপি, কংগ্রেস, তৃণমূল ও সমাজবাদী পার্টি ছাড়াও সব প্রাদেশিক রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই বলছেন 400-র বেশি আসন পাবে তার দল বিজেপি। Today is the most crucial day for the next future, for the next 5 years of our life. Please cast your vote. 7 দফার লোকসভা নির্বাচনের 5ম দফায় ভোট হবে আগামী 20 মে। ষষ্ঠ ও 7ম দফার ভোট হবে যথাক্রমে 25 মে ও জুনের 1 তারিখ। একযোগে ফলাফল জানানো হবে 4 জুন। তাই চতুর্থ দফায় ভোট দেওয়ার পাশাপাশি 5ম দফার ভোটের প্রচারে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় সহ সব দলের হেভিওয়েট নেতারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবারে খেলার প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যয় প্রায় 7 কোটি টাকা। কোটি টাকা বিনিয়োগে বোর্ড চিন্তিত না হলেও সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্সে বেশ আক্ষেপ বিসিবির। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন কোটি কোটি টাকা বিনিয়োগের সুফল বাংলাদেশ পায়নি, বরং সার্বিকভাবে লাভবান হয়েছে অতিথি দল জিম্বাবুয়ে। কারণ তাদের ক্রিকেটাররা পারফরমেন্স করে নিজেদের অবস্থা শক্ত করেছে দলে। বিস্তারিত জানাবেন হুমায়ুন কবির রোজ। আইসিসির সূচি অনুযায়ী সমান 3টি করে ওয়ানডে ও টি20 এবং 2টি টেস্ট ছিল জিম্বাবুয়ের বিপক্ষে এই সময়ে। কিন্তু টি20 বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই বোর্ডের সমঝোতায় সিরিজ রূপ নেয় 5 ম্যাচ সিরিজের টি20-তে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়েছে। এ যেমন জিম্বাবুয়ে ক্রিকেট দলের আন্তর্জাতিক বিমানে আগমন, অভ্যন্তরীণ বিমান, টিম বাস, আবাসন, খাবার, দৈনিক ভাতা, নিরাপত্তা, নেট বোলার, বল বয়, আম্পায়ার থেকে শুরু করে ডিআরএস সব মিলিয়ে ক্রিকেট বোর্ডের অন্তত 7 কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই কোটি কোটি টাকা ব্যয়ে ফায়দাটা কি ক্রিকেট বোর্ড আদৌ নিতে পেরেছে? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ নয়, বরং লাভবান হয়েছে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিভাবে? টি20 বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলটি এই সিরিজে হারানোর কিছুই ছিল না। উল্টো তাদের উঠতি ক্রিকেটাররা যেমন জনাথন ক্যাম্বেল, ব্রেনেট, মারুমানিরা পারফরমেন্স করে জিম্বাবুয়ের ভবিষ্যতের আগাম বার্তা দিয়ে রেখেছে। সেক্ষেত্রে বিসিবি এমন প্রতিপক্ষের বিপক্ষে কোটি টাকার বিনিয়োগের যোগফল কি আদৌ মিলাতে পেরেছে? ইয়াং যারা ক্রিকেটার আছে তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে তৈরি করতে হচ্ছে। অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জনাথন ক্যাম্পবেল, তারা কিন্তু এই সিরিজেই তারা নিজেদেরকে তৈরি করছে। জিম্বাবুয়ের জন্য একটা শিক্ষা সফর ছিল, ওরা এখান থেকে গেইন করে গেছে। জিম্বাবুয়েকে আনতে কী কী খরচ করতে পারি, জিম্বাবুয়ের লোকাল হসপিটালিটি টোটালটা ক্রিকেট বোর্ড দিয়েছে। সাথে হচ্ছে আপনার তাদের যে অল ফ্যাসিলিটিস, ইভেন যে ম্যাচ ফি এবং আপনার ডিএ, এটাকে নিয়মই হচ্ছে হোম বোর্ডের ব্যয় করতে হয়।
ক্রিকেট বোর্ডের অবশ্য আয়ের অনেক উৎস আছে, এই যেমন টিভি সত্ত্ব, ডিজিটাল ব্র্যান্ডিং, বিজ্ঞাপন কিংবা কিট স্পন্সর ছাড়াও নানা খাত থেকে আয় করে থাকে বিসিবি, যে কারণে 7 কোটি টাকা জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বিনিয়োগের পরেও খুব একটা মাথা ব্যথা নেই ক্রিকেট বোর্ডের। টাকা তো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কথা হলো যে আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো খেলবো, আমাদের ক্রিকেটটা কীভাবে ডেভেলপ হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। এই মানে যদি আমরা ব্যাটিং করি আমরা ওয়ার্ল্ড কাপে হয়তো বা ওরকম ভালো পারফরমেন্স করার সম্ভাবনা কম। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন জিম্বাবুয়ে সিরিজে কোটি টাকা ব্যয়ে যেমন আদর্শ বিশ্বকাপ প্রস্তুতি হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের, ঠিক তেমনি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডকে ভবিষ্যৎ সূচি নির্ধারণের ক্ষেত্রেও হতে হবে দূরদর্শী। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।